মৌপিয়া নন্দী কি বিগ বসে যাচ্ছে? মৌপিয়া নন্দী কি তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্যসভায় সাংসদে যাচ্ছে? মৌপিয়া নন্দী কি এই মুহূর্তে দাঁড়িয়ে যুবনেত্রী হতে চলেছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের? রেগে আছি রুদ্রনীলের ওপর, তখন তো আমি কোনো কথা শুনবো না। না, কেন রুদ্র এ কথা বলবে? মৌপিয়া নন্দী হঠাৎ করতে 24 ঘন্টা ছাড়া হঠাৎ কোন কারণে, মানে যে এই কারণটাই ব্রেক তো প্রত্যেকে মানুষের চাই, কিন্তু কোন কারণটা, মানে যে রোজিনা আমার এই কারণটা মনে হয়েছে সেজন্য আমি একটু সরে এলাম, মানে স্পেসিফিক যদি আমি জিজ্ঞাসা করি কোন কারণ? মানে দেখলাম তোমার সঙ্গে অন স্ক্রিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্ক্রিন শেয়ার করেছিলেন, সেখানেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোট আনকোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই তোমায় আক্রমণ করেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বলে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন? এর সাথে বলা হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি শাসক দল থেকে পাও, যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মৌপিয়া না মমতা ঘনিষ্ঠ মৌপিয়া? কেন এই দুটো প্রশ্ন আসে কেন? একটা ছোট্ট টুইট করলেও মৌপিয়া নন্দী ক্ষমা চায় তাকে। একটা কিছু নিয়ে মৌপিয়া নন্দীর সঙ্গে রুদ্রনীলের বাদানুবাদ শুরু হয়েছিল, সেই রুদ্রনীলকে রীতিমতো দেখা গেছিল মৌপিয়া নন্দী হুমকি দিয়েছিল, তাহলে মৌপিয়া নন্দী কিছুই বলে না। কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয়, কেন রুদ্রনীলকে কেন চেপে ধরলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয় কেন? মৌপিয়া দি একটা কথা আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেকেই কোট আনকোট, আমি জানি না এই শব্দটা ব্যবহার করবো কিনা, অনেকেই বলে মৌপিয়া নন্দী শাসক দল ঘনিষ্ঠ, বিশেষ একটা নেতা শাসক দলের অভিষেক, তার কথা মতো নাকি মৌপিয়া নন্দী চলে। আমি আরো অনেক শব্দ শুনেছি, বলছি কেন মৌপিয়া নন্দীর সঙ্গে কোট আনকোট এই শব্দ অভিষেককে কেন জড়িয়ে দেওয়া হয়, আমি জিজ্ঞাসা করছি। মৌপিয়া দি, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি দেখলাম, তাতে বলেছেন আপনার স্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক নয়, অনুব্রত মণ্ডলের কথা বলেছেন। বলছি অনুব্রত মণ্ডলকে কোন ভাবে দেখতে পান? তিহারে রয়েছে অনুব্রত, না যখন আপনি ইন্টারভিউ নিয়েছেন সেই অনুব্রত? আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার এদিকে শুভেন্দু অধিকারী, এদিকে তোমার দিলীপ ঘোষ, এদিকে তোমার আরো যারা আছে, তারা কি খোঁজ করছে? একদিকে রাজ্যসভায় অনেকে, মানে বিশিষ্ট সাংবাদিকরাও তো যায়, সেজন্য কি কোনোভাবে কি চান্স আছে যাওয়ার? তুমি মৌপিয়া দি, একই সাথে আমি একটা কথা জিজ্ঞাসা করব, যে মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, তুমি দুজনকেই দেখেছো, তোমার কার কার মানে মুখ্যমন্ত্রীতে দুজনকেই দেখেছো, মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনটা তোমার বেটার মনে হয়েছে? মৌপিয়া দি, সাংবাদিক হিসেবে যদি তুমি নিরপেক্ষভাবে বলো, কোনটা বেটার মনে হয়েছে? দিদি, রাজনীতি করার ইচ্ছা আছে? এত পরিবর্তন মানে কি করে হলো? আমি জিজ্ঞাসা করছি, আমি তোমার পোস্টগুলো তুমি বলছি, আমি তোমার পোস্টগুলো লক্ষ্য করেছি, রুদ্রনীলকে ধর্ষণকারী থেকে শুরু করে হাত পা ধরে সিপিএম এর ক্ষমা চাইয়েছো, এই এগুলোকে আর আমি বলছি রেগে গিয়েছিলে তুমি, মানে প্রচন্ড রাগ। তাহলে অভিজিৎ গাঙ্গুলির উপরে কেন থেমে গেলে, কেন এত নিরস? মানে যেখানে তুমি ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন বলছো, সেখানে তো অভিজিৎ গাঙ্গুলি তোমাকে আরো বড় কথা বলেছিল। অভিজিৎ গাঙ্গুলি তো তোমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে মাইনে হয় বলেছিল। যদি আমি জিজ্ঞাসা করি বেস্ট মুখ্যমন্ত্রী, অনেকেই বলে বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না, অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বুদ্ধদেব ভট্টাচার্যের জায়গায়। মানে আমি বলছি যে তুমি তো দুজনকেই দেখেছো, তোমার কোনটা বেস্ট মনে হয়েছে, কোন ক্ষেত্রে? ঘোষের সভা থেকেও মুখ্যমন্ত্রী একবার উঠে গিয়েছিলেন, মানে সভা বলবো না, আমি একটা ডিবেট শো থেকে, মৌপিয়া নন্দীর ডিবেট শো থেকে অভিজিৎ গাঙ্গুলি উঠে গেলেন, যোগসূত্র কিন্তু আমি পাচ্ছি। বলছি দিদি, একটা আমি হেডলাইন দেখেছিলাম জাস্টিস গাঙ্গুলির ক্ষেত্রে, বলছি যে জাস্টিস গাঙ্গুলি তোমার ওই শো ছেড়ে পালিয়ে গেল, বলছি মানে ছেড়ে চলে গেলেন, বা শোটা কুইট করলেন না, পালিয়ে গেলেন ভয় পেয়ে, মানে কোট আনকোট এরকম একটা হেডলাইন ছিল। ওই হেডলাইনটা তোমার মনে হয় ওটা জাস্টিফাইড ছিল ওর সঙ্গে? জি 24 ঘন্টায় এই হেডলাইনটা যখন গেছে, সেই সময় আমি জি 24 ঘন্টাতে আছি, অফকোর্স আমি ওই হেডলাইনটাকে ডিফেন্ড করব। মানে ওই হেডলাইনটা ঠিক ছিল? ইয়েস। মানে পালিয়ে গেলেন, জি হেডলাইনই যাক, আমি তোমায় প্রথমেই বলেছি যে আমি যখন একটা চ্যানেলের দায়িত্বে আছি, তখন ডেফিনেটলি প্রত্যেকটা হেডলাইন তো আর আমি ধরে দিই না, আমার সহকর্মীরা দেন, কিন্তু তারা যা করেন তার দায়িত্বটা আমাকে নিতে হবে। আমি আজকে আমি এসে নিশ্চয়ই বলবো না যে না 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 ওটা তো আসলে যে দিয়েছিল ওটা তো আমি দিইনি, আমি এটা বলবো না, সেটা আনএথিক্যাল। এটার রেসপন্সিবিলিটিটা ঠিক হোক ভুল হোক হোয়াট এভার, এটার রেসপন্সিবিলিটি আমিই নেব, এবং আমি
এটাকেই ডিফেন্ড করব, এটার হয়েই ব্যাট করব। দিদি, আমি তোমায় দুটো জিনিস জিজ্ঞাসা করবো। তুমি বামফ্রন্ট আমলেও দাপিয়ে সাংবাদিকতা করেছো, তৃণমূল আমলেও দাপিয়ে সাংবাদিকতা করেছো, মানে কোন আমলে তোমার বেশি ফ্রিডম মনে হয়েছে? দেখো মৌপিয়াদি, একটা কথা আমি জানতে চাই, এরপর কোথায় জয়েন করছো? মৌপিয়াদি, এই যে এই ব্রেকের মধ্যে ভাবছো বিয়ে করবে? আমি ঝগড়া খুব ভালো করতে পারি। সোশ্যাল মিডিয়া আমি এমনি ঝগড়া করতে পারি, আমি খুবই ঝগড়া করতে পারি, কিন্তু আমি সাজানো গোছানো কথা বলতে পারি না। মৌপিয়া নন্দী টিমকে দিচ্ছে ক্রেডিট। মৌপিয়া নন্দী খুব দাম্ভিক, মৌপিয়া নন্দী খুব অহংকারী। এই মৌপিয়া নন্দী কি করে টিমকে ক্রেডিট দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। মানে অন স্ক্রিন দর্শকরাও কমেন্ট করবে নিশ্চয়ই, আশা করি। মৌপিয়া নন্দীকে আপনাদের কি মনে হয়? অহংকারী, দাম্ভিক মনে হয় কি মনে হয়? এখনো রুদ্রনীল ঘোষ আর অভিজিৎ গাঙ্গুলির উপর রাগ আছে। আর রুদ্রনীল ঘোষ, অভিজিৎ গাঙ্গুলি, আমি আসল প্রশ্ন থেকে সরে গেছি। সবাই বলছে যে তাদের জন্যই চাকরি গেছে। তুমিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে পোর্টালগুলো ভিউজের জন্য করছে, তাদের শুভেচ্ছা রইল। তার মধ্যে কি বঙ্গ টিভিকেও শুভেচ্ছা জানিয়েছিলে? আমরাও ছিলাম। এই যে সেলিব্রিটিরা রাজনীতিতে আসছেন, তারা একটা বিকল্প প্রফেশন হিসেবে বেছে নিচ্ছেন, মানে রাজনীতিটা কিভাবে দেখছেন? রাজ্য রাজনীতিতে এবং বাংলার যে ডিবেট গুলো আমরা দেখি না, বাঙালিরা চায়ের আড্ডায় বলুন বা জমকালো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে কি হচ্ছে বা উত্তাল পরিবেশে যে কটা মুখ দেখতে পাই, যে কটা মুখ গর্জে উঠে, তার মধ্যে অন্যতম মুখ আমার সঙ্গেই রয়েছেন মৌপিয়া নন্দী। নন্দী বলতেই নন্দীগ্রামের কথা ভাববেন না, তিনি তো সিঙ্গুর থেকে এসেছেন, সবাই জানেন। নন্দীগ্রামের কথা কেউই ভাববেন না। কিন্তু সেই মৌপিয়া নন্দী হঠাৎ করে লাইমলাইট থেকে সরে গেলেন কেন বলুন তো? কেন তাকে আমরা আটটায় আপনার রায়, যেটা তার সঙ্গে জড়িয়ে, তাতে কেন আমরা দেখতে পাচ্ছি না? অনেকেই মিস করছেন বাঙালির সঙ্গে। একটা জিনিস বলে, বাংলার আবেগের সঙ্গে জড়িয়ে জি 24 ঘন্টা, সেই আবেগের সঙ্গে জড়িয়েও রয়েছেন মৌপিয়া নন্দী। তাকে কেন দেখতে পাচ্ছি না? বিভিন্ন রকম জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যেই, কিন্তু সেই জল্পনা কল্পনার মধ্যে বঙ্গ টিভি থাকতে চায় না বা তার দর্শকদেরকেও রাখতে চায় না। সরাসরি মৌপিয়া নন্দীকে আমি হাজির করেছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, বঙ্গ টিভিতে স্বাগত। একদমই কথা বলবো তোমার সাথে। বলছি, কেন লাইমলাইট থেকে সরে গেলে? জি 24 ঘন্টার সঙ্গে মৌপিয়া নন্দী জড়িয়ে। জি 24 ঘন্টা আমরা যখন 8টায় এবিপি আনন্দ দেখি, তারপরে জি 24 ঘন্টা যখন ঘোরাই মৌপিয়াদি কি করছে, সেখানে আর তোমাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে কেন? আমি আমি মনে করি যে আই এম ব্লেসেড এনাফ যে আমার এই যে ব্রেকের ডিসিশনটা, এটার জন্য মানুষ আমায় মিস করছেন। তোমরা যে কারণে আমায় জিজ্ঞেস করছো, এটা সত্যি আমার কাছে একটা বড় পাওনা। আমি শুধু এটুকু বলছি যে জি 24 ঘন্টা আমার আবেগের সঙ্গেও জড়িত, এবং আমি যাই করি, যেখানেই কাজ করি, যেখানেই থাকি, জি 24 ঘন্টা গত 18 বছর ধরে আমাকে তৈরি করেছে। তো আমার সেই ভালোবাসার জায়গা জি 24 ঘন্টা আমার ফ্যামিলি, জি 24 ঘন্টার সমস্ত সহকর্মীরা, জি নেটওয়ার্ক আমার ফ্যামিলি, ডক্টর সুভাষ চন্দ্র, তার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ফরএভার গ্রেটফুল টু দেম। তো আমার একটা ব্রেক নেওয়ার ছিল। এবার যেহেতু হ্যাঁ, মানে অনেকেই হয়তো মিডিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, কিন্তু আমি যেহেতু 18 বছর যাইনি, সেই কারণে আমার যাওয়াটা নিয়ে প্রচুর শোরগোল হচ্ছে। কিন্তু এটার মধ্যে অন্য কোনো কাহিনী, কোনো উদ্দেশ্য, কোনো কার্যকারণ কিছু নেই। একদম প্র্যাকটিক্যাল কিছু কারণ, যার উপর ভিত্তি করে আমি একটা চেঞ্জের সিদ্ধান্ত নিয়েছি, এবং যে সিদ্ধান্তের জন্য আমার মনে হচ্ছে যে এই সময়টাই নেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত। দ্যাটস ইট। 26-এর আগে এবং এই সময় দাঁড়িয়ে দেখো, আমি গত বেশ কিছুদিন ধরে আমাকে একটা ইন্টারিম দায়িত্ব সামলাতে হচ্ছিল, কারণ আমাকেই জি 24 ঘন্টার ডেপুটি এডিটর হিসেবে এডিটরের দায়িত্বটা সামলাতে হচ্ছিল। তো আমি না কোনো সময় দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব থেকে সরে যাওয়াটা, আমি পক্ষপাতী নই। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সুপারভাইজ করার জন্য একজন আছেন, যে কারণে আমি জানি যে তিনি আছেন, তিনি দেখছেন। তো এই সময়টাতে আমি অব্যাহতিটা নিতে পারি, কিন্তু যে সময় আমি সামলাচ্ছিলাম সেই সময় অব্যাহতিটা নিলে সেটা যে জি 24 ঘন্টা আমাকে এত কিছু দিয়েছে তার জন্য ঠিক হতো না। এটা ভেবে এই সময়টা বেছে নিয়েছি। যদি বলছে বেছে নিয়েছেন ঠিকই, মানে হঠাৎ কোন কারণে, মানে যে এই কারণটাই ব্রেক তো প্রত্যেকে মানুষের চাই, কিন্তু কোন কারণটা, মানে যে রোজিনা আমার এই কারণটা মনে হয়েছে সেজন্য আমি একটু সরে এলাম, মানে স্পেসিফিক যদি আমি জিজ্ঞাসা করি কোন কারণ? মানে এরকম সত্যিই কোনো কারণ নেই। চেঞ্জ
অনেকে বরং বরং আমার মজা লাগছে যে প্রায় আমরা দেখি যে মিডিয়াতে এই চ্যানেল থেকে ওই চ্যানেল, সেই চ্যানেল থেকে সেই চ্যানেল, সেই অ্যাঙ্কার গুলো মানে ফ্লোটিং থাকে। আজকে তাকে ওই চ্যানেলে দেখতে পাই, কাল তাকে ওই চ্যানেলে দেখতে পাই, পরশু তাকে ওই চ্যানেলে দেখতে পাই। কিন্তু এবিপি আনন্দ 24 ঘন্টা বলতে এবি 24 ঘন্টা মৌপি আনন্দী, এবিপি আনন্দ সুমন দে। কাল যদি সুমন দেকে আমরা নিউজ 18-এ দেখি, আমরা কিন্তু ভাববো। সেরকম মৌপি আনন্দী হঠাৎ করতে 24 ঘন্টা ছাড়া, এটা এটা এত সহজভাবে তো মানুষও নিতে পারছে না, আমিও নিতে পারছি না না, হঠাৎ নয়। আমি ভাবছিলামই অনেকদিন ধরে, যেটা আমি বললাম যে অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে একটা চেঞ্জ নেওয়া যেতে পারে, কিন্তু আমার একদমই মানে জি 24 ঘন্টা কেন ছেড়েছি, জি 24 ঘন্টা সম্পর্কে আমার কোনো নেগেটিভ ফিলিং আছে কিনা, বা জি 24 ঘন্টা ছাড়ার নিয়ে অনেক রকমের যে থিওরি চলছে, এগুলোর কোনো ভিত্তি নেই। আমি আবারও বলছি যে তারাও জি 24 ঘন্টা মানে জি কর্তৃপক্ষ, তারাও আমাকে খুব সংবেদনশীলতার সঙ্গে আমার এই সিদ্ধান্তটা সেটাকে মান্যতা দিয়েছেন। কাজে এটা একদমই হঠাৎ না, তুমি বলতে পারো যে আমি জানিয়েছি হঠাৎ। মৌপিয়াদি, মানে অনেকেই আঁচ করছে, আমি এক এক করে যাব কি কি আঁচ চলছে। অনেকে আঁচ করছে যে হঠাৎ করতে টিআরপি কমে গেল বলে 1 নাম্বার থেকে জি 24 ঘন্টা 6 নাম্বারে চলে গেল। সেটা শুধুমাত্র মৌপিয়া নন্দীরই দায়, কারণ কোনোভাবে এগোনা গেল না। কেন এগোনা গেল না, কেন টিআরপি এত কমে গেল, সেজন্যই মৌপিয়া নন্দীকে সরানো হয়েছে। দেখো, প্রথমত বলি যে জি 24 ঘন্টা এখনো পর্যন্ত বাংলার মানুষের কাছে সবচেয়ে ক্রেডিবল নিউজ চ্যানেল হিসেবে জি 24 ঘন্টা অন্যতম, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আমি একটা চ্যানেলের দায়িত্বে থাকি, তার ভালো হলে সেই ভালোর দায়িত্বটা শুধু আমি নেব, আর খারাপের ভাগটা আমি নেব না। আমি বলবো যে না, এটা না। ডেফিনেটলি যদি কোনো যদি কিছু খারাপ হয়ে থাকে, সেটার দায় অবশ্যই সেটা আমিই নেব, কিন্তু এর সঙ্গে এই সমস্ত কার্যকারণ কিচ্ছু নেই। আর জি 24 ঘন্টা এখনো, যদি তুমি আমি টিআরপি নিয়ে কথাই বলবো না, আমি ক্রেডিবিলিটি নিয়ে কথা বলবো। না, জি 24, নো নো নো, ইটস আ টিম গেম। মৌপিয়া নন্দীকে হয়তো অনস্ক্রিন দেখা যায়, কিন্তু টিম ছাড়া কিছু না। নাম্বার ওয়ান, টিম মানে কি? টিম মানে আমাদের একজন রিপোর্টার, একজন প্রডিউসার, একজন কপি রাইটার, একজন ভিডিও এডিটর থেকে শুরু করে ইভেন যে আমাদের নন এডিটোরিয়াল স্টাফ, যারা যারা ধরো টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে ইভেন মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়া এমনই টিম ওয়ার্ক, তুমি খুব ভালো করে জানবে যে যেখানে যিনি গাড়িটা চালান তিনি থেকে শুরু করে গেস্টদের যারা দেখভাল করেন, এই নন এডিটোরিয়াল স্টাফরা, তারাও কিন্তু টিমের অঙ্গ। সে গোটা টিমটা যখন কাজ করে, হতে পারে যে যে স্ট্রাইকার সে হয়তো গোলটা করে, কিন্তু তার জন্য বাকি যে পজিশনগুলো রয়েছে তাদের তার থেকেও বেশি কৃতিত্ব থাকে। তো আমি একেবারেই বলবো না যে ক্রেডিবিলিটিটা আমার জন্য, ক্রেডিবিলিটি জি 24 ঘন্টার জন্য 18 বছর জি 24 ঘন্টারও হয়েছে, এবং আমার বলতে ভাল লাগে যে জি 24 ঘন্টা সেই ক্রেডিবিলিটির জায়গাটা, সেই জায়গাটা তারা ধরে রাখতে পেরেছে মানুষের মনে। ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, তাহলে তো আমাদের ব্যক্তির গুরুত্ব কোথায়? মৌপিয়াদি তাহলে তো পুতুলের মতো হয়ে যাবে তুমি বা আমি। না না, আমি নিজেকে, যদি সর্বস্ব হয়, তাহলে আমরা যে এত খাটছি কোথায়? আমি তো মনে করি যে আমি যা খেটেছি, আমি সুযোগ যা আমায় জি 24 ঘন্টা দিয়েছে, অপরচুনিটি দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ, এবং সেই জন্যই এই খাটনির সুযোগ পেয়েছি। তো আমি এই কৃতিত্ব একদম টিমকে দেব। এখানে সত্যি মৌপিয়া নন্দী কিছু না, বরং মৌপিয়া নন্দী যদি মৌপিয়া নন্দী হয়, তার জন্য সেই চ্যানেল এবং তার টিমের প্রত্যেকের তাতে অবদান রয়েছে। আমি বলছি মৌপিয়া নন্দী টিমকে দিচ্ছে ক্রেডিট। মৌপিয়া নন্দী খুব দাম্ভিক, মৌপিয়া নন্দী খুব অহংকারী। এই মৌপিয়া নন্দী কি করে টিমকে ক্রেডিট দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। মানে অন স্ক্রিন দর্শকরাও কমেন্ট করবে নিশ্চয়ই, আশা করি। মৌপিয়া নন্দীকে আপনাদের কি মনে হয়? অহংকারী, দাম্ভিক মনে হয় কি মনে হয় না? আমি তোমায় জিজ্ঞেস করছি, আমি কি দাম্ভিক না অহংকারী? আমি কি করে বলবো? তুমি তো, আমি কি করে বলবো? মৌপিয়া নন্দী কি টিম নিয়ে চলে? অফকোর্স, অফকোর্স। মৌপিয়া নন্দীর ব্যক্তিগত সিদ্ধান্ত চ্যানেলে কাজে লাগাতো না? না না, ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে, কারণ যখন একটা দায়িত্বে আমি আছি, অফকোর্স ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তের দায়িত্ব আমি সবসময় মনে করি যে লিডার, তাকেই নিতে হয়, এবং সেই সিদ্ধান্তের যদি ভালো হয়, সেই ভালোটা টিমের মধ্যে বিতরণ করতে হয়। যদি খারাপ হয়, সেই সিদ্ধান্ত যদি ভুল হয়, দেখো আমরা যদি 10টা সিদ্ধান্ত নিই দিনে, তার মধ্যে
6টা ঠিক হতে পারে, 4টে ভুল হতে, ভুল সিদ্ধান্তের দায় কিন্তু লিডারকে নিতে হবে, তখন পাসিং দ্য বাক্স করলে হবে না। এবং আমার সহকর্মীরা জানেন যে আমি কোনোদিন পাসিং দ্য বাক্স করি না। মৌপিয়াদি, একটা কথা আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেকেই কোট আনকোট, আমি জানি না এই শব্দটা ব্যবহার করবো কিনা, অনেকেই বলে মৌপিয়া নন্দী শাসক দল ঘনিষ্ঠ, বিশেষ একটা নেতা শাসক দলের অভিষেক, তার কথা মতো নাকি মৌপিয়া নন্দী চলে। আমি আরো অনেক শব্দ শুনেছি, বলছি কেন মৌপিয়া নন্দীর সঙ্গে কোট আনকোট এই শব্দ অভিষেককে কেন জড়িয়ে দেওয়া হয়, আমি জিজ্ঞাসা করছি। আই ডোন্ট নো, এবং আমি এটা সম্পর্কে আমি জানতাম না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারভিউ করেছি, এটুকু আমি জানি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইন্টারভিউটা করেছি, সেই ইন্টারভিউটা থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে নবীন প্রবীণ যে দ্বন্দ্ব, সেটা ফোরফ্রন্টে এসেছে, সেইবারই সেটা প্রথম সারফেস করেছে, এটুকু অবধি আমি জানি। এবং আমি মনে করি যে প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে যে প্রফেশনাল ইকুয়েশন থাকা দরকার, প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমার সেটা রয়েছে। এবং সেটা বিজেপির সঙ্গে, তৃণমূলের সঙ্গে, সিপিআইএম এর সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, প্রত্যেকের সমস্ত যে অনুষ্ঠানে যদি আমি ডাক পাই বা আমন্ত্রণ পাই, আমি সব জায়গায় যাই। আমি দেখলাম কোটানকোট তোমার সঙ্গে অন স্ক্রিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্ক্রিন শেয়ার করেছিলেন, সেখানেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোটানকোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই তোমায় আক্রমণ করেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বলে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন? সেটা উনি নিশ্চয়ই বলতে পারবেন, অভিজিৎ বাবু। আমি যদিও অনস্ক্রিন যে বিশেষ করে খুব খুব ভোটের দিনের মতো খুব উত্তপ্ত একটা দিনে যে উত্তপ্ত বাদানুবাদ হয় অনস্ক্রিন, সেগুলোকে আমি খুব একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আমি ধরে নিই যে হয়তো হিট অফ দ্য মোমেন্টে তারা কিছু বলছেন, বা হতেই পারে যে কেউ তাকে কিছু ফিড করিয়েছে, সেরকমও হতে পারে। তার তো দায়িত্ব আমি নেব না। অনেকেই বলছেন যে মৌপিয়াদি, আপনি বললেন দায়িত্ব নেবো না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোট আনকোট আপনাকে অভিষেক নিয়ে দাগিয়ে দিল, আপনি বলছেন কিছু বলবো না, কিন্তু একটা ছোট্ট টুইট করলেও মৌপিয়া নন্দী ক্ষমা চাই তাকে। একটা কিছু নিয়ে মৌপিয়া নন্দীর সঙ্গে রুদ্রনীলের বাদানুবাদ শুরু হয়েছিল, সেই রুদ্রনীলকে রীতিমতো দেখা গেছিল মৌপিয়া নন্দী হুমকি দিয়েছিল। তাহলে মৌপিয়া নন্দী কিছুই বলে না কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয় কেন? রুদ্রনীলকে কেন চেপে ধরলেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয় কেন? খুব ভালো প্রশ্ন করেছো। তার কারণ হচ্ছে আমি পার্সোনাল স্কোর কখনো প্রফেশনাল যে আমার অবস্থানটা রয়েছে, সেই অবস্থানটা দিয়ে আমি পার্সোনাল স্কোর সেটেল করি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার যেটা হয়েছে, এর আগে মোহাম্মদ সেলিমের সঙ্গেও হয়েছে, মহুয়া মৈত্রকে আমি বয়কট করেছি, সেগুলো সব অন স্ক্রিন। অন স্ক্রিন যেটা হচ্ছে, অন এয়ার যেটা হচ্ছে, যেটা প্রফেশনালি হচ্ছে, সেটা প্রফেশনাল হ্যাজার্ডস হতে পারে, আমার কোনো প্রফেশনাল ডিসিশন হতে পারে, কারো কোনো ভুল ধারণা থাকতে পারে, সেটা বলতে পারে। আমি সেটাকে কখনো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আমি সেটাকে টেনে আনি না। কিন্তু রুদ্রনীলের ক্ষেত্রে কেন আমি রিয়াক্ট করেছি, তার কারণ রুদ্রনীল আমার 20 বছরের বন্ধু, এবং রুদ্রনীলের সঙ্গে আমার কোনো অন এয়ার ঝামেলা হয়নি। সেখানে দাঁড়িয়ে রুদ্রনীলের একটা মন্তব্য, সেটা থেকে আমার মনে হয়েছিল যে রুদ্রনীল এখানে যে কথাটা বলছে, সেটা আমার ইন্টিগ্রিটি নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তোলা। যদিও পরে আমরা দুজনেই বন্ধুত্বপূর্ণভাবে ব্যাপারটা মিটিয়েছি, এবং আমার কোনো হার্ট ফিলিং নেই। আমি ইনফ্যাক্ট মজা করে রুদ্রকে সেদিন বললাম যে আরে আমি আই এম ভেরি সরি, আমি চাকরি ছাড়লাম লোকে তোমাকে কারণ করছে। ও বললো আচ্ছা কি বলতো, চলো তুমি আর আমি একদিন চা খাবো। তো আমি সব সময় যদি ব্যক্তি হিসেবে আমার সাথে কিছু হয়, ব্যক্তি মৌপিয়া নন্দীর সঙ্গে কিছু হয়, সেটা ব্যক্তি মৌপিয়া নন্দী হ্যান্ডেল করবে, ব্যক্তি মৌপিয়া নন্দী ডিল করবে। যে কারণ রুদ্রনীলের ক্ষেত্রে কিন্তু কোথাও আমি আমার চ্যানেলকে ড্র্যাগ করিনি। কিন্তু এত পরিবর্তন মানে কি করে হলো? আমি জিজ্ঞাসা করছি, আমি তোমার পোস্টগুলো লক্ষ্য, তুমি বলছি আমি তোমার পোস্টগুলো লক্ষ্য করেছি, রুদ্রনীলকে ধর্ষণকারী থেকে শুরু করে হাত পা ধরে সিপিএম এর ক্ষমা চাইয়েছো, এই এগুলোকে আর আমি বলছি রেগে গিয়েছিলে তুমি, মানে প্রচন্ড রাগ। তাহলে অভিজিৎ গাঙ্গুলির উপরে কেন থেমে গেলে? কেন এত নিরস? মানে যেখানে তুমি ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন বলছো, সেখানে তো অভিজিৎ গাঙ্গুলি তোমাকে আরো বড় কথা বলেছিল। অভিজিৎ গাঙ্গুলি তো তোমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে মাইনে হয় বলেছিল। দেখো তুমি যখন একটা নট এট অল, এবং অভিজিৎ গাঙ্গুলিও এত খারাপ মানুষ যে তিনি তাই নিয়ে ভীষণ পড়ে রয়েছেন, তিনি ভীষণ মৌপিয়া নন্দী সম্পর্কে চারদিকে দুর্নাম করে বেড়াচ্ছেন, আমি এটাও মনে করি না। আমি আবারও বলছি যে অন স্ক্রিন জার্নালিস্ট মৌপিয়া নন্দী সম্পর্কে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন, সেটা অত্যন্ত অবজেকশনেবল অফকোর্স, এবং সেটা আমি
অন এয়ারই তাকে যেটা বলার সেটা বলেছি, কিন্তু সেটাকে আমি কখনো ব্যক্তি পরিসরে আনবো না। মানে কাল যদি আমার সাথে অভিজিৎ গাঙ্গুলির দেখা হয়, ব্যক্তি পরিসরে আমি আনবো না। রুদ্রর সাথে তফাৎ এটাই যে রুদ্রর সাথে আমার কোনো প্রফেশনাল ঝামেলা হয়নি। রুদ্রনীল যা বলেছিল, তুমি পোর্টালে ইন্টারভিউটা শুনেছিলে? হ্যাঁ, ইন্টারভিউটাই কিন্তু উনি বলেছিলেন আন্ডার টেবিল হতেও পারে, নাও পারে। আমি মৌপিয়ার কথা বলছি না। দরকার নেই তো। ওকে তো প্রশ্নটা নির্দিষ্টভাবে মৌপিয়া নন্দী নিয়ে করা হয়েছিল। আমার একটাই বক্তব্য, আমি তাতেও আমার খুব সহজ প্রশ্ন, যে যদি তোমার মনে হয় যে আমার কিছু আছে, তুমি প্রুফ করো। আমার লাইফস্টাইল, আমার জীবন, আমার সমস্ত কিছু হচ্ছে সবার কাছে ওপেন। আমি শুধু রুদ্রকে এবং আমি ওই সোশ্যাল মিডিয়ায় লেখার আগে আমি রুদ্রকে ফোন করেছিলাম যে রুদ্র, তুমি তো আমার 20 বছরের বন্ধু, তো তুমি নিশ্চয়ই আমার সম্পর্কে কিছু বললে জেনেই বলবে, তুমি জাস্ট প্রুফ করো। এবার আমিও ডেফিনেটলি আমি বলবো, আমি ওকে টানা যে এটা কোথাও আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা মাস্তান, সেটা হয়তো একটু জেগে উঠেছিল, সেটাও বাড়াবাড়ি। সেটাও বাড়াবাড়ি, আমি সেটাও মেনে নিচ্ছি, সেটাও বাড়াবাড়ি। মানে একটা চ্যানেলের, দেখো দিদি, না চ্যানেলের নয়, আমি বলছি, আমি যদি কালকে অমনিও মানে রাস্তায় ঘুরে বেড়াই, তবু বলবে ওই বঙ্গ টিভির রোজিনা। এই যে মৌপিয়া, জি 24 ঘন্টার মৌপিয়া, এখনো বলছি জি 24 ঘন্টার মৌপিয়া, তাহলে তখনও তো একটা ডেপুটি এডিটার এইভাবে বাদানুবাদ চলছে, পরপর ওর মেসেজ আসছে একাধিক ভাবে, তোমার দিক থেকে আসছে, রুদ্রনীল কিছু বলছে না, চুপ করে আছে। মানে অনেকেই এই যে এই মেসেজ বা এই যে এইভাবে পোস্ট করা, এটা সত্যি তোমার মনে হয় ঠিক ছিল? না, ঠিক ছিল তো আমি একবারও বলছি না। আমি বলছি যে আমি তো বাড়াবাড়ি করেছি বলে কেউ ভাবতে পারেন, এবং যদি কেউ ভাবেন আমি তাদের বলবো না যে হ্যাঁ, আমার মনের মধ্যে মানে আমার মধ্যে ঘুমিয়ে থাকা মাস্তান হয়তো জেগে উঠেছিল, আমি একটু রিয়াক্ট করে ফেলেছিলাম, যে জন্য। শুধু রুদ্রনীলের জন্য কেন, কেন অভিজিৎ গাঙ্গুলির জন্য নয়? আমি অনেকবার নিজের মনে আমি অভিজিৎ গাঙ্গুলি যদি ব্যক্তি পরিসরে আমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেন বা করতেন, তখন আমি কিভাবে রিয়াক্ট করবো সেটা আমি এখনো জানি না, সেটা হয়তো ভবিষ্যতে জানা যাবে। কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দেবো, আমি যেহেতু বিষয়টা সাবজুডিস, আমি ওটাকে আনবো না। বছর দেড়েক আগে একটি ঘটনা ঘটেছিল যেখানে একজন আমার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিল। আমি তার সঙ্গে প্রথমে আমি তাকে ইগনোর করবো ভাবি, তারপর আমি ভাবলাম যে না, আমি ইগনোর করব না। কারণ দেখো, প্রত্যেকের কিছু প্রাইডের জায়গা থাকে। আমার প্রাইডের জায়গা খুব সীমিত। আমার প্রাইডের একটাই জায়গা, যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি খুব কষ্ট করে। আমি যখন কলকাতা শহরে এসেছি, তখন কলকাতা শহরে আমার এক মামা আর আমার বাবার এক বন্ধুর ফ্যামিলি ছাড়া আমি কাউকে চিনতাম না। সেখান থেকে আমি ধীরে ধীরে, অফকোর্স বহু মানুষের সাহায্য আমি পেয়েছি, বহু মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, যাদের আমি ভরসা করেছি। সেই জায়গা থেকে আমি নিজের একটা যে স্বপ্নটাকে আমি তাড়া করে গ্রাম থেকে শহরে এসেছিলাম, সেই স্বপ্নটাকে তাড়া করেছি, কিন্তু আমি আমার রুটটাতেই রয়েছি। আমি দিনের শেষে সিঙ্গুরের কাছে মির্জাপুর বাঁকিপুর গ্রামের ওই মেয়েটি, এবং আমার জীবনযাত্রাটা আমি ওরকমই রাখার চেষ্টা করেছি। সেখানে দাঁড়িয়ে আমার একটাই প্রাইডের জায়গা, যে আমি আমার ইন্টিগ্রিটির প্রশ্নে কোথাও কম্প্রোমাইজ করিনি। সেখানে যদি কেউ কোনো প্রশ্ন তোলে, তাহলে আমি সেটা কাউন্টার করব। আমি একটু নো ননসেন্স পার্সন, মানে আমি সবকিছু ভুলে যাই, ঠিক আছে। হ্যাঁ, বলেছে আমাকে। ইনফ্যাক্ট আমাকে বহু মানুষ আছেন যারা যেমন ভালোবাসেন, তেমনি আমাকে বকাঝকার অধিকারও তাদের আছে। তখন তো আমি রেগে আছি রুদ্রনীলের ওপর, তখন তো আমি কোনো কথা শুনবো না, না কেন রুদ্র এ কথা বলবে। তো এরকম আমার মনে হয় প্রত্যেক মানুষের একটা কোনো প্রাইডের জায়গা থাকে। ছেড়ে দিয়ে রুদ্রনীলকে ধর। আমি যেটা বলছিলাম, যে যখন ওই ঘটনাটা বছর দেড়েক আগে ঘটেছিল, হ্যাঁ, কিন্তু সেখানেও কিন্তু আমি মৌপিয়া নন্দী হিসেবে হ্যান্ডেল করেছিলাম, এবং আমার বসটাও বলেছিলেন যে তোমার যদি কোনো রকম সাহায্য লাগে, আমি বলেছিলাম যে স্যার, আমি এটাকে একদম ইন্ডিভিজুয়াল মৌপিয়া নন্দী হিসেবেই হ্যান্ডেল করবো। ওই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে যাকে না বলছে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, অ্যাওয়ার্ড না, ওটা অন্য ঘটনা, আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ, ওটা অন্য না, এটা অন্য একটি ঘটনা প্রসঙ্গে। মানে যেহেতু এখনো কোর্টে আছে। হ্যাঁ, বিকজ না, অ্যারেস্ট হয়েছিল। একদিনের জেল হলেও জেল না, আমি এরকম বলবো না। এই যে একটা দাম্ভিক ব্যাপার, মৌপিয়া নন্দীর অহংকারী, মৌপিয়া নন্দী এরকম যে সবাই বলা হয়, কিন্তু জেদি মৌপিয়া নন্দীকে তখনই মানুষ দেখে না। আমি জেদি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই জেদটা নিয়েই মৌপিয়া নন্দী কি বিগ বসে যাচ্ছে? মৌপিয়া নন্দী কি তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্যসভায় সাংসদে যাচ্ছে? মৌপিয়া নন্দী কি এই মুহূর্তে দাঁড়িয়ে
যুবনেত্রী হতে চলেছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের? অনেক প্রশ্ন আপনি আসছে। শাসক দলের নেত্রী হতে বলছো কেন, বা শাসক দলের টিকিট বলছো কেন? বাকি ইচ্ছা আছে অন্য না, শোনো, প্রথম হচ্ছে বিগ বস না, হ্যাঁ। কারণ ক্যামেরার সামনে আমি অভিনয় করতে পারি না। ক্যামেরার সামনে কেন, আমি ক্যামেরার পেছনেও পারি না। আমি ঝগড়া খুব ভালো করতে পারি। সোশ্যাল মিডিয়া কেন, আমি এমনিও ঝগড়া করতে পারি, আমি এমনিও ঝগড়া করতে পারি, আমি খুবই ঝগড়া করতে পারি, কিন্তু আমি সাজানো গোছানো কথা বলতে পারি না। দ্যাটস মাই বিগেস্ট প্রবলেম। তো আমার ওরকম ভাবে ওই একটা জায়গায় বসে থাকবো অসম্ভব, জীবনে কোনোদিন না, ঠিক আছে। দুই হচ্ছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রফেশনাল সম্পর্ক বাদ দিয়ে, না সাগরিকা ঘোষ গেছে, তার চয়েস। সাগরিকা ঘোষের সভা থেকেও মুখ্যমন্ত্রী একবার উঠে গিয়েছিলেন, মানে সভা বলবো না, আমি একটা ডিবেট শো থেকে, মৌপিয়া নন্দীর ডিবেট শো থেকে অভিজিৎ গাঙ্গুলি উঠে গেলেন। যোগসূত্র কিন্তু আমি পাচ্ছি, এটা কিন্তু হাসি না, যোগসূত্র একদম তৈরি হচ্ছে কিন্তু। না এরকম কিছু না। আমি যতদিন সাংবাদিকতা করব ততদিন আমি কোনো দলের জার্সি পরবো না, এবং সব দলের সঙ্গে আমি একই রকম সম্পর্ক রাখবো। দিদি, রাজনীতি করার ইচ্ছা আছে? সাংবাদিকতা আমি যতদিন করব রাজনীতির দিকে আমি ঘেঁষবো না। ইচ্ছাও আছে না, আমার শোনো, আমি সাংবাদিকতাটাই আমার ধ্যান জ্ঞান। পরবর্তীকালে আমি জানি না। আমি বলছি তুমি যেভাবে স্ট্যান্ড নিচ্ছ, মানে নিয়েছো, আগে দেখা গেছে যাদবপুরের ক্ষেত্রে একদম নেত্রী সুলভ, সেই অ্যাঙ্কার থেকে বেরিয়ে গেছো, আবার সেই আমি একই কে তুমি এইসব মন্তব্য, বা কেন সিসিটিভি লাগাতে দেবে না, এই যে মানে তখন তুমি আর অ্যাঙ্কার, আমি নিজে দেখেছি তুমি সৃজনদেরকে প্রশ্ন করেছো, সৃজনদাদেরকে প্রশ্ন করেছো যে কেন সিসিটিভি লাগাতে দেবে না, কি আপত্তি, কোথায় লাগানো যাবে না, মানে এ তো নেত্রী ভবিষ্যতে আগামী নেত্রী অনেকে বলছি যুব নেত্রী সবাই বলছে, চান্স আছে ভবিষ্যতে, একটা ক্যারিয়ার অপশন আছে বলছো? না আমি রাজনীতিতে তো ইচ্ছে নেই, মানে আমি তো বলছি বারবার যে আমি যতদিন সাংবাদিকতা করব, আমি তো সাংবাদিক হয়ে মরতে চাই, আমি সাংবাদিক হয়ে মরতে চাই। এবার আমি জানি না সেটা বাস্তবে সম্ভব কিনা, বাট যেমন আমি জাস্ট বলছি, অনেকে বলে যে আমার মৃত্যু ভয় নেই, আমার সত্যি মৃত্যু ভয়টা কম। কেউ কি তা বলে গিয়ে ট্রেন আসছে সামনে সেরকম না, কিন্তু আমি যখন কোনো কনফ্লিক্ট জোনে কাজ করতে গেছি তো আমার ভয় ডর করেনি। তো আমাকে অনেকে অনেক সময় বলেছে তো ভয় করে না, তো আমি বলি না, বিকজ আমার মনে হয় যে মৃত্যু তো ইনএভিটেবল, তো যদি কাজ করতে করতে মারা যাই তার থেকে ভালো মৃত্যু কিছু হতে পারে না। সো আমি তো সাংবাদিকতা করতে করতে মরতে চাই। তুমি আমাকে কোনোদিন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার একমাত্র ক্যাম্পেইন ট্রেল করা ছাড়া তার গাড়িতে উঠতে দেখেছো? যে কোনো রাজনৈতিক দল, আমি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সমস্ত নেতাদের সঙ্গে একই ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করি। না, কাজের সূত্রে তুমি বিমানে উঠেছো? কাজের সূত্রে আমি অমিত শাহ হেলিকপ্টারে উঠেছি, কাজের সূত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ করেছি কাজের সূত্রে। দিলীপ ঘোষের হেলিকপ্টারে উঠেছি কাজের সূত্রে। আচ্ছা মৌপিয়াদি, একটা জিনিস আমি তোমায় জিজ্ঞাসা করতে চাই, যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মৌপিয়া না মমতা ঘনিষ্ঠ মৌপিয়া, কেন এই দুটো প্রশ্ন আসে কেন? শোনো, কিছু মানুষ আছেন, যেমন আমাকে একই সঙ্গে বলা হয় গদি মিডিয়া, একই সঙ্গে বলা হয় চটিচাট, একই সঙ্গে বলা হয় যে সিপিএম, না একই সাথে বলা হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি শাসক দল থেকে পাও। হাসি না, তুমি নিজে হাসছো। পাই যখন শুধু শাসক দল থেকে কেন, সব দল থেকে পাই বলে দিলে, যদি 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 ঘি দেবে তাহলে একটু বেশি। না না না, তুমি দেখো না সোশ্যাল মিডিয়ায় তুমি দেখবে আমি একমাত্র সিপিএম থেকে টাকা পেয়েছি এই কথা কেউ বলেনি, বিজেপি থেকেও পাইয়ে দিয়েছে। বিজেপি থেকেও পাইয়ে দিয়েছে, মানে সিপিএম এর টাকা নেই বলে কেউ বলছে না, মানে হ্যাঁ এরকম মন্তব্য। মৌপিয়াদি, এই যে এই ব্রেকের মধ্যে ভাবছো বিয়ে করবে? কেন, মানে সুখে থাকতে ভূতের খিল কেন? পাত্র আছে না, তোমার দর্শকরা দেখছে কিন্তু কমেন্ট। হ্যাঁ, পাত্র আছে, আমার তো পাত্র নেই। উপযুক্ত পাত্র থাকলে বিয়ে করবে? উপযুক্ত পাত্র নেই,
মানে না তোমার কে মানে আমার জন্য নেই, আর আমাকে নিয়ে কি এরকম একটা ঝামেলা নেবে? নন্দী একটা সেলিব্রিটি সাংবাদিক, যার সঙ্গে কোট আনকোট সেলিব্রিটি, তুমি অমনি বলো তো, একটা আমি তোমায় বলছি, একটা চা দোকানে বসে চা খেতে পারবে? আমি তাই করবো। আমি চা দোকানেই চা খাই। আমি 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 কোভিডের, শোনো, আমি কোভিডের সময় থেকে আমি গাড়িতে অফিস যাই। আমি তার আগে বাসে অফিস যেতাম, মেট্রোতে অফিস যেতাম। এখনো আমি অটো, বাস, মেট্রো সবকিছু। এবং আমি মাঝের সময়টা যে গাড়িতে আমার অফিস যেতে হয়েছে, তার কারণ হচ্ছে যে আমার কাজের ব্যস্ততা এত বেড়েছে, আমাকে অনেক গাড়িতে যেতে যেতে অনেক ভিসি করতে হয়েছে, অনেক ফোন ধরতে হয়েছে, তাই আমি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে। মৌপিয়াদি, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি দেখলাম। তাতে বলেছেন আপনার স্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক নয়, অনুব্রত মণ্ডলের কথা বলেছেন। বলছি অনুব্রত মণ্ডলকে কোন ভাবে দেখতে পান? তিহারে রয়েছে অনুব্রত, না যখন আপনি ইন্টারভিউ নিয়েছেন সেই অনুব্রত? হ্যাঁ, মানে আমার যে সমস্ত ক্যাম্পেইন ট্রেল বা আমার যে সমস্ত ইন্টারভিউ যেগুলো নিয়ে প্রচুর চর্চা হয়, তার মধ্যে অবশ্যই অনুব্রত মণ্ডলের বিষয়টা রয়েছে। এবং অনুব্রত মণ্ডলের আমি যে ক্যাম্পেইন ট্রেল করেছিলাম, সেটা লোকে খুব ভালোবেসেছিলেন। এবং আমরা যেরকম আমি বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই তো আমাদের সারাদিন ওঠা বসা করতে হয়, তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত স্তরেও অনেক ইন্টারাকশন হয়। যে কারণে আমরা মজা করেই বলেছি আর কি, যে অ্যাকচুয়ালি স্বপ্নে কোনটা, অনুব্রত তিহারে আছে না অনুব্রত ক্যাম্পেইন করেছে? না না না, অনুব্রত মণ্ডল মানে অনুব্রত মানে দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল, ওই ইমেজটাই অফকোর্স আসে। মৌপিয়াদি, একই সাথে আমি জিজ্ঞাসা করব, এর পর কি, পরের পথটা ভেবেছো? এই 2-4 দিন খুব ব্রেকিং, একদম ব্রেকে রয়েছো, আনন্দ করছো, মজা করছো বন্ধু বান্ধবদের সাথে, খুব প্রাণ খোলা আড্ডা, আগে যেটা মৌপিয়ার অনেক বাধা ছিল, কিন্তু এর পরটা কি হবে ভেবেছো? চাকরি আছে, আমি দেবো সিভি, সিভি দেবো, মৌপিয়ানন্দী এই কথা বলতে, সিভি দেবো। মৌপিয়ানন্দী এই কথা মজার ছলে। শোনো, আমার মা তো চিন্তায় পারছে না। মা দেখছে যে আমি ধেই করে ঘুরে বেড়াচ্ছি, একটা চাকরি ছেড়েছি, চাকরি করছিও না, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, গাড়ি চালাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা মারছি। মা তো বুঝেই পাচ্ছে না যে কি। ডেফিনেটলি কিছু তো করবো, খুব তাড়াতাড়ি ফিরবো, নিউজেই ফিরবো। আমি ভীষণ, আমার একটাই নেশা জীবনে, সেটা হচ্ছে নিউজ এবং কাজ। তো আমি কাজ ছাড়া তো বেশি দিন থাকতে পারবো না, কিন্তু হ্যাঁ, এই সময় যেটা কাটাচ্ছি, যে একটু ঠিক আছে, যে তোমার সাথে কথা বলে ধরো এক বন্ধুর সাথে দেখা করতে বেরিয়ে যাবো, তো এরকম সময় আমি কাটাইনি। তার মানে এই না যে কাজ না থাকাটাকে আমি খুব রোম্যান্টিসাইজ করছি, না। বরং আমি মনে করি কাজের প্রেশার থাকলে আমি নিজেকে মনে করি ভাগ্যবান। এবং কাজের প্রেশার, আমি বিশ্বাস করি যে আমরা কাজের প্রেশার আর্ন করি, আমাকে অর্জন করতে হয় কাজের প্রেশার। তো কাজের প্রেশারটাই আমি বেশি উপভোগ করি। এটা একদম সাময়িক একটা ব্রেক। মৌপিয়াদি, যেমন আমরা খোঁজ করছি, তেমন পলিটিক্যাল ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, কারা জিজ্ঞাসা করেন কি রে মৌপিয়া কেন সরে গেলি, কি ব্যাপার, কে কে খোঁজ নিল এর মধ্যে? সবাই, মানে সব দলের অনেকে ফোন করেছেন, অনেক ফোন আমি ধরতে পারিনি, অনেকে ফোন করেছেন, অনেক, যা বিশেষ করে যারা রেগুলার স্পিকার যারা আসেন, সব পার্টির স্পোক্স পার্সন যারা, তারা বলছেন মিস করছি। আশা করছি খুব বেশি দিন মিস করতে দেব না। তো দেখা যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার এদিকে শুভেন্দু অধিকারী, এদিকে তোমার দিলীপ ঘোষ, এদিকে তোমার আরো যারা আছে, তারা কি খোঁজ করছে? সরাসরি আমার সাথে কারো কথা হয়নি, না। তোমাকে যে রাজভবনে সেফটি পিন লাগিয়ে দিয়েছিল নিজে? হ্যাঁ দেখো, সেটা একটা ঘটনা, বাট তার মানেই এরকম নয় যে উনি আমাকে ফোন করেন বা আমি ওনাকে ফোন করে। ইটস নট লাইক দ্যাট। মৌপিয়াদি, একটা কথা আমি জানতে চাই, এরপর কোথায় জয়েন করছো? কিছু যদি হিংস কোট অ্যান্ড কোট বঙ্গ টিভি থাকলে তো দাও না, আমি তো বলছি সিভি দিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরবো নিশ্চয়ই? ফিরবো তো বটেই, বিকজ বেশি দিন তো আমি নিউজ ছেড়ে থাকতে পারবো না। কোথায় দেখা যাবে? দেখা যাক, ডিজিটালে না মেইনস্ট্রিম? দেখা যাক। দেখো, আমার এই মেন স্ট্রিম আর ডিজিটাল এই দুটো আলাদা করার ভীষণ আপত্তি আছে। ইয়েস, কারণ আমাদের ক্রেডিট, মৌপিয়ানন্দী বলছে দুটো আপত্তি করবে না। যারা ডিজিটালে কাজ করছে, অসংখ্য ছেলে মেয়েরা ডিজিটালে কাজ করছে দিদি। ডিজিটাল এই মুহূর্তে অত্যন্ত পাওয়ারফুল একটা মিডিয়াম। তো আমি এই যে মেন স্ট্রিম আর ডিজিটাল, এটা বলা সঙ্গত নয়। আমি মনে করি যে যেখানে যে ফোরামে কাজ করছে, যে প্ল্যাটফর্মে কাজ করছে, প্রত্যেকে আমার সহকর্মী, প্রত্যেকে আমার ফেলো জার্নালিস্ট। তো আমি মেন স্ট্রিম আর ডিজিটাল, কারণ জি 24 ঘন্টাতেও আমি যেমন টেলিভিশনটা দেখতাম, তেমনি ডিজিটালটাও আমাকে দেখতে হতো। সো এই ভাগাভাগিটা আমি বিশ্বাসই করি না। হ্যাঁ, এখন টেলিভিশনেরও যে ড্রাইভিং ফোর্স, সেটা ডিজিটাল।
ধরো আমি যদি একটা স্টোরি করছি, ধরো তোমার একটা ইন্টারভিউ করলাম, আগে হলে লোক বলতো কখন দেখা যাবে, এখন আমি বলি লিঙ্কটা কোথায় পাবো, লিঙ্কটা কখন পাবো, লিঙ্কটা দিয়ে দিও। হ্যাঁ, মৌপিয়াদি একটা কথা, মৌপিয়া নন্দী মহুয়া মৈত্রকে বয়কট করেছিল। বলছি সম্প্রতি মহুয়া মৈত্র একটা আপনি টুইট দেখেছেন, তিনি মুছেও দিয়েছেন। রেখা শর্মা মহিলা কমিশনের যিনি আছেন তিনি নাকি বসের পাজামা ধরে ওই জায়গায় গেছে, মানে এইরকম একটা কোট আনকোট টুইট, এটাকে কিভাবে দেখছো? না এই ধরনের যে কোনো মন্তব্যই আমি মনে করি এগুলো অ্যাভয়েড করা উচিত, এগুলো এগুলো অ্যাভয়েড করা উচিত। আমি এরকম কিছু শব্দবন্ধ ব্যবহার করব না, কিন্তু আমার মনে হয় যে যে কোনো ব্যক্তি আক্রমণ থেকে রাজনীতিবিদদের বিরত থাকা উচিত। দিদি আমি তোমায় দুটো জিনিস জিজ্ঞাসা করবো। তুমি বামফ্রন্ট আমলেও দাপিয়ে সাংবাদিকতা করেছো, তৃণমূল আমলেও দাপিয়ে সাংবাদিকতা করেছো, মানে কোন আমলে তোমার বেশি ফ্রিডম মনে হয়েছে? দেখো, আমি তো বিভিন্ন ভাবে সাংবাদিকতা করেছি। কখনো আমি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হিসেবে করেছি, কখনো আমি এখানে লাস্ট কয়েক বছর সেখানে আমাকে একটা টিম চালাতে হয়েছে। তো আমি না কখনোই, টু বি ভেরি অনেস্ট, আমি একদম আমার ব্যক্তিমত বলছি, আমার উপর খুব চাপিয়ে দেওয়া হয়েছে বলে আমার বামফ্রন্ট আমলেও মনে হয়নি, তৃণমূল আমলেও মনে হয়নি, এবং আমি নিশ্চিত যে কোনো আমলেই আমার মনে হবেও না। এবং যখন এত কিছু হয়, এ রাজ্যে রাজনীতিও ভীষণ পোলারাইজড, আমি সব ব্যাপারে কথা বলি। এবং আই এম থ্যাঙ্কফুল টু মাই অর্গানাইজেশন, আমার অর্গানাইজেশন আমাকে ফ্রিডম দিয়েছে, আমি কখনো বলবো না যে আমার উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। যদি একই সাথে আমি একটা কথা জিজ্ঞাসা করব, যে মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, তুমি দুজনকেই দেখেছো, তোমার কার কার মানে মুখ্যমন্ত্রীতে দুজনকেই দেখেছো মুখ্যমন্ত্রী থাকাকালীন, কোনটা তোমার বেটার মনে হয়েছে? মৌপিয়াদি সাংবাদিক হিসেবে যদি তুমি নিরপেক্ষভাবে বলো, কোনটা বেটার মনে হয়েছে? দেখো, টু বি ভেরি অনেস্ট, আমি দুজনের কাউকে কাছ থেকে দেখিনি, আমি একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে দুজনকে ফলো করেছি। অবশ্যই কপি লিখেছি, দুজনকে ফেসও করেছি। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কখনো সামনাসামনি দেখা হলে তিনিও আমার সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনো দেখা হলে তিনিও অত্যন্ত আন্তরিকভাবে আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু এর থেকে বেশি আমি তাদের অবজার্ভ করিনি, একদম একজন সাংবাদিকের চোখ দিয়ে অবজার্ভ করেছি। ডেফিনেটলি দুটো দুটো আলাদা এরা। বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই বাম জমানার শেষ দিকটায় যখন তিনি ক্ষমতায় এলেন, তখন তার একটা অন্য ভিশন ছিল, সেই ভিশন অনুযায়ী তিনি অনেক কিছু করতে চেয়েছিলেন, সেটা অনেক ক্ষেত্রে করতে পেরেছেন, অনেক ক্ষেত্রে করতে পারেননি। তারপর 2011-এ পট পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেফিনেটলি আন্ডার এস্টিমেট করা যায় না। এবার তুমি যদি আমাকে বলো যে মুখ্যমন্ত্রী হিসেবে, দেখো আমি মনে করি আমাদের দেশের গণতন্ত্র, মানে আমাদের বিশেষ করে না, মানে শহুরে যারা এলিট ক্লাস, তাদের একটা অংশের একটা এলিটিজম আছে, তারা মনে করেন যে আমরা যেটা জানি সেটাই শেষ কথা। আসলে সেটা শেষ কথা নয়। আসলে ভারতের যে গণতন্ত্র, আমি গোটা দেশের বলছি, ভারতের গণতন্ত্র অত্যন্ত মেচিওর, এবং তারা প্রত্যেকটা ভোট দেন যাদের আমরা হয়তো সেই অর্থে শহুরে নাগরিক সমাজের একাংশ, সবার কথা বলছি না, যারা হয়তো আন্ডার এস্টিমেট করেন, তারাও কিন্তু ভোটটা খুব ভেবে চিন্তে দেন, খুব ক্যালকুলেট করে দেন। সেই ভোটের ফল কারো পছন্দ হতে পারে, কারো না পছন্দ হতে পারে। যে কারণে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় এনেছেন, সেটা আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য যখন ক্ষমতায় এনেছেন ভারতের মানুষ, সেটাকেও আন্ডার এস্টিমেট করার কোনো, এই যে সেলিব্রিটিরা রাজনীতিতে আসছেন, তারা একটা বিকল্প প্রফেশন হিসেবে বেছে নিচ্ছেন মানে রাজনীতিটা, কিভাবে দেখছেন এটা? দেখো, আমি মনে করি তুমি যে কাজটা করবে সেটা হোলহার্টেডলি করা দরকার, আদার হোলহার্টেডলি করো। হ্যাঁ, মানে আমরা তো দেখেছি যে এমন অনেককে আমরা দেখেছি যে যারা এসে পুরো দস্তুর হচ্ছে রাজনীতিটা করছেন, রাজনীতির সঙ্গে নিজেকে কোপ করে নিয়েছেন, যেমন লকেট চ্যাটার্জি, দেব চেষ্টা করছেন, দেব দুটোর মধ্যে ব্যালেন্স এখনো অবধি করছেন। তো এরকম আছে, কিন্তু শুধু আবার এটাও আমরা দেখেছি যে শুধুমাত্র যেটা তুমি বললে যে শুধুমাত্র আমি এটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছি, এটা আমি সবসময় মনে করি যে কাজটাই তুমি করো, সেটা সাংবাদিকতা হোক, সেটা অভিনয় হোক, সেটা রাজনীতি হোক, সেটা খেলা হোক, যেটা করবে সেটা হোল হার্টলি কোনো কিছু, আমি যেমন হাফ হার্টেডলি কোনো কিছু করতে পারি না। রাহুল গান্ধীর ফ্যান?
এটা এটা সবাই মজা করে, তার কারণ হচ্ছে ছবি তুলে পোস্ট করেছিলে। আমি তো জয়শঙ্করের সঙ্গেও ছবি পোস্ট করেছি, আমি তো অমিত শাহর সঙ্গেও ছবি পোস্ট করেছি, আমি তো অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গেও ছবি পোস্ট করেছি। না আমি বলছি না, রাহুল গান্ধীরটা বলছি, রাহুল গান্ধীর ব্যাপারে এই থিওরিটা এসে তার কারণ হচ্ছে, তুমি যদি আমার ওয়াল দেখো তুমি দেখবে যে আমি অনেক আগে থেকে 2010-12 থেকে আমি একটা কথা সবসময় বলে এসেছি যে রাহুল গান্ধীকে পাপ্পু বলে আন্ডার এস্টিমেট করা যাবে না। ওর যে স্টাইল অফ পলিটিক্স সেটা নিয়ে তো প্রচুর সেই সময় মজা হয়েছে, কেউ গুরুত্ব দেয়নি। তো আমি বারবারই বলতাম, আমার ওয়ালেও ওগুলো লেখা আছে, যে কোনো একটা সময় গিয়ে রাহুল গান্ধীর যে পলিটিক্স সেটাকে নতুন করে অ্যাসেস করতে হবে। এবং এখন যদি তুমি দেখো, বিশেষ করে এবার ইলেকশনের পর রাহুল গান্ধীর ন্যায় যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে সাম্প্রতিক অতীতে যদি দেখো, কেউ কিন্তু বলছে না যে রাহুল গান্ধীকে পাপ্পু। তাহলে সেই তুলনায় আমাদের বাংলায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোকাবাবু বলেও আক্রমণ হয়। আমি এগুলোর কোনোটাই, মানে আমি সবসময় মনে করি যে যে আক্রমণগুলো হয় সেগুলো পলিটিক্যালি হওয়া উচিত। সাংবাদিককে দালাল বলা অনেক সহজ কথা, বা সাংবাদিককে কোনো একটা দলের রঙে রাঙিয়ে দেওয়া অনেক সহজ, তাকে তাহলে আক্রমণ করা যায়। আমি বলছি মৌপিয়াদি, সত্যি সাংবাদিকেরাও কি রাজনীতিতে থাকতে পারে না? মানে রাজনীতিটা সত্যি তাদের মনে যদি কোনো রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করে, তাহলে সেক্ষেত্রে কি তারা ইনফ্লুয়েন্স হয়ে যায় যখন তারা তাদের কাজটা করে? আমি তোমায় জিজ্ঞাসা করি। দেখো, আমার ডেফিনেটলি একটা, আমি তো ভোট দিই, তুমি সিপিএম শুনেছো, তুমি তৃণমূল শুনেছো, আমি বিজেপি শুনেছি, আমি কংগ্রেস শুনেছি, তো আমি দেখি গালাগালির পরিমাণটা একরকম আছে কিনা। অর্থাৎ একই সঙ্গে চটি চাটাও কিছু লোক বলছে, গদি মিডিয়াও কিছু লোক বলছে, আরো খারাপ খারাপ কথা বলছে, সেটা আবার এটা তো আগে সিপিএম ছিল পরে পাল্টি খেয়েছে এটাও লোকে বলছে, আবার রাহুল ফ্যান বলছে। কাজেই সব মিলিয়ে এখনো ব্যালেন্স, যতক্ষণ ব্যালেন্স আছে, যতক্ষণ সবকটা গালাগালি, দর্শক টানতে পারছো না আমি দর্শক বলে না, এমনিও আমি মনে করি যে তার মানে কোনো একদিকে, বাট ডেফিনেটলি ইস্যু বেসড অনেক কিছু হয়। যে ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ঘটনা ঘটছে, সেই সময় আমি যেটা বলছি সেটা হয়তো একটা রাজনৈতিক দলের একদম এগেনস্টে যাচ্ছে, তখন তারা দাগিয়ে দেয় যে ও হচ্ছে ওই দলের দালাল। তো এগুলো আবার কিছুদিন পরে গিয়ে যখন দেখা যায় যে আরেকটা ইস্যুতে হয়তো পুরো উল্টো দিকের স্ট্যান্ডটা নিচ্ছি খুব জোরালো ভাবে। এবং আমি বারবার বলছি যে আই এম থ্যাঙ্কফুল টু মাই অর্গানাইজেশন, আমি কিন্তু ফ্রিডম পেয়েছি, আমাকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি যে তোমাকে এটাই বলতে হবে, ওটা কোনো দিন না। বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত বলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রশ্ন করেছিলেন তাতে তুমি একটা শো করেছিলে, আর আর তার সাথে রেখা পাত্রর 2000 টাকা রেট, সেটাও কি একটা শো করেছিলে? না, আমি সম্ভবত এই অভিজিৎ গাঙ্গুলির রেটটা নিয়ে শো করতে পারিনি, কারণ তখন আমি ট্রাভেল করছিলাম। পরে যখন তাকে সেন্সর করা হয় সেটা নিয়ে শো করেছিলাম, কিন্তু আমি এই ভোট কেন যে কোনো সময় সেই সময়টাতে আমি ট্রাভেল করছিলাম, বিকজ ইলেকশনের সময় আমি, রেখা পাত্রর সময় ট্রাভেল করছিলে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেছেন তখন আমি ট্রাভেল করছিলাম, আমি ফিরছিলাম, অন অ্যান্ড অফ যাচ্ছিলাম। যে সময় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন ইলেকশন কমিশন সেন্সর করে, সেদিন আমি কলকাতায় আমি শো করেছিলাম। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যাকে নিয়েই বলা হোক, আমি যদি অ্যাভেলেবল থাকি আমি শো করব। আমার জাস্ট খারাপ লাগছিল দুটো কারণে, এক হচ্ছে অভিজিৎ বাবু এবং রুদ্রনীল, যাদের সত্যি এতে, এবং তারা এতটা খারাপও না, আমি পার্সোনালি জানি এরকম খারাপ না, চাকরি খেয়ে নেবে লোকে। হ্যাঁ মানে এত ভিনডিকটিভ তারা না, যে কোনো জিনিস হতেই পারে, মানে আমার দূর কল্পনাতেও আসবে না যে তাতে উনি সঙ্গে সঙ্গে একটা ফোন ঘোরালেন বা রুদ্রনীল একটা ফোন ঘোরালো, নো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি কারো যত ইনফ্লুয়েন্সিয়াল হন, একজনের ফোনে যদি আমার চাকরি চলে যায়, তাহলে আমার তো প্রত্যেক দিনে 10 বার করে আমার চাকরি যাওয়ার কথা। একদমই মৌপিয়াদি, সব শেষ আমি একটা কথা জিজ্ঞাসা করবো, যদিও তোমার পার্সোনাল ব্যাপার। তুমি বলছিলে যে তাহলে কি বর ছেড়ে পালাতো, এরকম একটা প্রশ্ন করে কেন, মানে এইরকম ধরনের কেন মন্তব্য করতে গেলে? না 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 না, ওটা ওটা দেখোনি, সেটা হচ্ছে যে ওই সেটা হচ্ছে যে আমি বিয়ে করেছিলাম, আমার সে বিয়ে ভেঙে যায় লং ব্যাক, ঠিক আছে, বহু বছর আগে 2007। তো সে মজা করতে করতে আমাদের আড্ডা হচ্ছিল, তো আমি তখন বললাম যে হ্যাঁ, বললো যে এই এই নিয়ে লোকে জাজমেন্টাল হয় না, আমি বললাম হ্যাঁ অফকোর্স হয়, কারণ হয়তো সামান্য একটা ঝামেলা, হয়তো
আরে ভাই সাইকেলটা এখানে কেন রেখেছো, এখান দিয়ে তো গাড়ি বেরোনোর জায়গা দি। প্রথমে একটা লোক বলে দেয় এই তো এই জন্যই হচ্ছে বর ছেড়ে চলে গিয়েছিল। আসলে যে কোনো মানুষ যখন নো ননসেন্স মানুষ, আমি একটু আমার প্রবলেম হচ্ছে আমি একটু নো ননসেন্স তোমার আছি। সবশেষ বঙ্গ টিভির অসংখ্য দর্শক আছে, তুমি সত্যি তোমার মনের কথাগুলো বললে। আর মৌপিয়া নন্দী সত্যি যতটা প্রতিহিংসা পরায়ণ আপনারা ভাবছেন, অহংকারী দাম্ভিক, আমি যতটুকু এই মুহূর্তের আড্ডায় যতটুকু দেখলাম, আমার তো মনে হলো না। দিদির সঙ্গে, দিদিকে একটা জিনিস, বঙ্গ টিভির অসংখ্য দর্শক আছে যারা দেখছে তোমায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? আর বঙ্গ টিভি কাজ করছে যেভাবে, তাদের উদ্দেশ্যেও, মানে আমাদের টিমের উদ্দেশ্যেও কি বার্তা দেবে? আমি একটা কথাই বলবো যে আপনারা সবাই যে এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, এত বছর ধরে আমি একটা কাজ করছি, সেই কাজটা তো সম্ভব হতো না যদি আপনারা এত ভালোবাসা না দিতেন। এবং সত্যি আমার এই যে অনুপস্থিতি বা আমার এই বিরতিটা, সেটা নিয়ে আপনারা এত চিন্তা করছেন, এটা আমার কাছে বিরাট একটা পাওনা। এটা যেমন আমি মনে করি এটা ভগবানের আশীর্বাদ, আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদ, এবং আমি সত্যি অভিভূত। আমি এটুকু চেষ্টা করব যে যত তাড়াতাড়ি মানে বিরতিটা শেষ করে যাতে আবারও আপনাদের মধ্যে আসতে পারি, কারণ এটা আপনাদের জন্য আমার মনে হচ্ছে যে আমার দায়বদ্ধতাটা আরো বেশি, কাজেই আমি ফিরবো। আর এই যে রোজিনার মতো যারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব খুব ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম তাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের সবাইয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা। আমি যেটা মনে করি যে মেন স্ট্রিম নয় এরকম কোনো সীমারেখা নেই। জার্নালিজম ইজ জার্নালিজম, যে কোনো ফোরামে, যে কোনো ফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে জার্নালিজম হচ্ছে জার্নালিজম। এবং যারাই এটা করছেন তারা আমার সহকর্মী, এবং আমাদের যত কিছুই থাক, আমি তো সবসময় বলি যে আমাদের যত প্রফেশনাল রাইভালরি থাক না কেন, ফিল্ডে তখন আমরা একদম ঐক্যবদ্ধ। আমি তো কোনো সাংবাদিকের যদি গায়ে একটা আঁচড় পড়ে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়ি। এবং আমি এই প্রসঙ্গে, হ্যাঁ, সন্তু পান, সুমন এবং মহুয়া মৈত্রের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমি মহুয়া মৈত্রকে কেন বয়কট করেছিলাম, কারণ মহুয়া মৈত্র আমাকে কিছু বলেননি, আমার হাউসের সাংবাদিকদেরও বলেননি। মহুয়া মৈত্র জেলার যে সাংবাদিকরা, যারা আমাদের রিয়েল পিলার্স, দেখো আমরা যারা শহরে সাংবাদিকতা করি আমরা অনেক প্রিভিলেজড, কিন্তু যারা জেলায় যারা কাজ করেন সেখানে আমাদের থেকে অনেক ভালো, অনেক পরিশ্রমী, অনেক লড়াকু সাংবাদিক রয়েছেন, অনেক এফিশিয়েন্ট সাংবাদিক রয়েছেন। হ্যাঁ, এবং তাদেরও এই যে আজকে মৌপিয়া নন্দীকে যে দেখা যায় সেটার জন্য কিন্তু তাদের অবদান রয়েছে। তো ওই যে সাংবাদিকদের যে গোষ্ঠী, তাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, সেটা আমার খুব গায়ে লেগেছিল। আমার মনে হয়েছিল যে না, আমার এটাতে প্রতিবাদ করা দরকার। হ্যাঁ, এবং যে কারণেই অভিজিৎ গাঙ্গুলি আমাকে নিয়ে বলেছেন, আই ক্যান ইগনোর ইট। তোমাকে নিয়ে বললে তুমি ছেড়ে দাও? ছেড়ে দিই না, বাট আমি ইগনোর করতে পারি। আর মানে সাংবাদিক ফ্রেটার্নিটি নিয়ে বললে আমি ভীষণ, আমার মাথায় গরম হয়ে যায়। হ্যাঁ দিদি, আর একটা ছোট্ট একদম একটা কোট আনকোট জানতে চাইবো তোমাকে থেকে। তুমি প্রচুর বড় হাউসের সঙ্গে যুক্ত ছিলে, মৌপিয়া নন্দী একটা নাম, আমি তাকেই জিজ্ঞাসা করবো। অনেকে বলে একটা মোবাইল থাকলে, একটা বুম ধরলেই সাংবাদিক হওয়া যায় না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? না, আমি ছোট করা একদম উচিত না, একদম উচিত না। আমি আবারও বলছি, যে ফর্মে সাংবাদিকতা করছেন, ডেফিনেটলি ভুলচুক আমাদেরও থাকতে পারে, সবার থাকতে পারে, অফকোর্স, কিন্তু কখনো কখনো কাউকে এভাবে ছোট করা যায় না। একটা বুম বা একটা মোবাইল, তার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা জানি, সেটা চেঞ্জ করে দিতে পারে। আমার থেকে ভালো স্টোরি তোমরা করোনি, তাহলে আমার থেকে ভালো শো তোমরা করোনি, তাহলে অসংখ্য ধন্যবাদ মৌপিয়া নন্দীকে। কারণ কেন, রীতিমতো দিদি এতক্ষণ সময় দিল। দিদি ব্রেকটা কিন্তু বেশি দিন রাখবে না মনে হচ্ছে, ব্রেকটা বেশি দিন রাখবে না? জিজ্ঞাসা করছি, ব্রেকটা বেশি দিন রাখলে আমরা তোমায় বেশি দিন পাবো। আর ব্রেকটা মনে হয় দিদি বেশি দিন রাখবে না, কারণ তার মাও ভাবছে। সত্যি যারা গ্রাম থেকে উঠে এসেছে, আপনারা প্রত্যেকে আমার লড়াইটাও জানেন, দিদির সঙ্গে সেটাই কথা হচ্ছিল। গ্রামের যে মাটির গন্ধ থাকে না, তাদেরকে কখনো ব্যাক করিয়ে দেওয়া যায় না, তাদের গায়ে মাটির গন্ধ লেগে থাকে। তারা ঠিক লড়াই করে, ঠিক বাঁচে, আর ঠিক এই সাংবাদিকতা জগতেই মাথা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে থাকে। অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটি দেখছিলেন। এবং মৌপিয়া নন্দীকে আমি নিয়ে আসতে পেরেছি, অনেক আড্ডা মেরেছি, অনেক কথা বলেছি। অনেকেই ভাববেন মৌপিয়া নন্দী বঙ্গ টিভি কি শত্রু ভাবতো, এখন নিশ্চয়ই না। না, কোনো সাংবাদিক আমার শত্রু হতে পারে না জীবনে।